শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি, সময়কে ভালোবেসেছি, সময়কে বুঝেছি, আর সময়ের মাঝে খুঁজে পেয়েছি জীবনের মানে। সময়কে ভালোবেসেছি বলেই আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহিম আম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আমার আজকের ব্লগটি সকলেরই খুবই ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে প্রথমে আপনাদের সঙ্গে গরু শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ 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 আমাদের কোরবানের গরু চলে এসেছে। তো কালকে যেহেতু বাজার ছিল, রাত হয়ে গেছে আনতে আনতে, আর আপনাদের সঙ্গে তখন আর শেয়ার করা হয় নাই। সকালবেলায় চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর খুবই আনন্দিত। ভালো লেগেছে এই কারণে সবচেয়ে বেশি, গরু আসলে কেনা আমাদের সবারই উচিত গরুর রং দেখে, কারণ যেহেতু আমরা আল্লাহর উদ্দেশ্যে গরু জবাই করব, কোরবানি করব, তো সে কারণে হচ্ছে কি আমাদের অবশ্যই গরুর সুস্থতা এবং কি গরুর রং এগুলো দেখে তারপর কোরবানি দেওয়া। ভালো সুন্দর এবং কি সুঠাম দেহের একটা গরু কিন্তু কোরবান দেওয়া আমাদের সকলেরই উচিত, যাদের সামর্থ্য আছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরবানির গরু চলে এসেছে। খুবই টেনশনে ছিলাম, যেহেতু কয়েক বাজারে কোরবানির গরু অনেক খোঁজাখুঁজি করেছিল, দাম অনেক চড়া ছিল, তো পরিশেষে এটা আমরা পছন্দ করেছি আর কি। আচ্ছা যাই হোক, সেখান থেকে এখন চলে আসলাম বাসায়। তো বাসায় এসে দেখি ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। এখন ঘরটাকে সুন্দর পরিপাটি করে একটা লুক দেওয়ার চেষ্টা করতেছি। তো মোটামুটি এটা আমি অফিস কিনে একটু গুছিয়ে নিয়েছি এ আর কি। আর কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন এই শোপিস আইটেমটা নিয়ে এসেছিলাম। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই পাতাগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এটা কিন্তু আমি রিয়েল যে গাছটা, সেটা অনেক জায়গায় নার্সারিতে খুঁজেছি কিন্তু পাই নাই। তো এটা হচ্ছে কি এখন আর্টিফিশিয়াল একটা গাছ। যাই হোক, গাছের পাতা খুবই ভালো লেগেছে বলেই নিয়ে আসলাম। মেবি এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 400 টাকা। তো আমি মনে করি 400 হিসেবে খুবই ভালো, খারাপ না। আর আরেকটা ওয়াল হ্যাঙ্গিং এখানে ঝুলিয়ে নেব। এটা হচ্ছে আমার বেডরুমের সামনে। তো এখানে অনেক দিন যাবতে ভাবছি কিছু একটা সেট করব, তো করব বলে করা হয় নাই। আজকে করেই ফেললাম। একটু ঈদ উপলক্ষে ঘরটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি আর কি, যাতে করে মেহমান আসলে ঘরটা একটু পরিপাটি গোছানো সুন্দর দেখায়। তো আমি সবসময় কি করি, এখানে জিনিস ওখানে নিই, ওখানে জিনিস এখানে নিয়ে এসে ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করি, বা এদিকের ফার্নিচার একটু ওইদিকে নিয়ে রাখি, এরকম আর কি। তো এভাবে একটু গোছানোর চেষ্টা করি। সবসময় তো নতুন জিনিস কেনা এবং কি নতুন জিনিস দিয়ে ঘর গোছানো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির সম্ভব হয়ে ওঠে না। তো সে কারণে মানে বারবারে ঘরের লুকটা চেঞ্জ করে একটু সুন্দর দেখানোর জন্য, আর ঘরের লুকটা যখন চেঞ্জ করি তখন মনেও কিন্তু আলাদা একটা প্রশান্তি চলে আসে, দেখতে ভালো লাগে এই আর কি। যাই হোক, এখন আমি ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব। ডাইনিংয়ের একটু ময়লা হয়েছে, তো ভাবছি আগে সকালবেলা যেহেতু সবাই নাস্তা খাবে, তো নাস্তার আগে এই কাজটা আমি সবসময় করি, একটু মুছে নিই। আপনাদের ভাইয়া সবসময় খেতে বসলে যদি একটু পানি বা কোনো কিছু দেখে তো ওনার খুবই বিরক্ত লাগে, তাই আমি সবসময় ঘুম থেকে ওঠার পরে বিছানা এবং কি আমার টেবিল সোফা এগুলো সব পরিষ্কার করে ঘরটাকে ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিই। এই কাজটা আমি মানে নিয়মিত করি। এটা কেন জানি আমার
আমার একটা সূচিবায়ুর মতো হয়ে গেছে। এই কাজটা যদি আমি না করি আমার সকালটাই কেন জানি অন্যরকম লাগে, মনে হয় যেন আজকে সকালটাতে আমার একদমই বরকত হচ্ছে না, কাজেও বরকত হচ্ছে না এবং কি কোনো কিছুতেই যেন আমার কাছে স্বস্তি ফিল হচ্ছে না। তো মনকে মানে স্বস্তি দেওয়ার জন্য আর একটু ভালো লাগা থেকে সবসময় এই কাজগুলো আমি করে থাকি। এগুলো করতেও আমার কাছে খুবই ভালো লাগে, মন ফ্রেশ থাকে আর কি। যাই হোক, এখন কিচেনে চলে আসলাম। কিচেনে এসে কালকে রাত্রে আপনাদের ভাইয়া অনেকগুলো সবজি এনেছিল, তো আমি সবজিগুলো এখন ঢেলে নেব। প্রথমে এগুলো যেহেতু রাত্রে ঢালতে পারি নাই, তো যার যার জায়গায় এগুলো একটু ঢেলে রাখবো। আর সবজি আইটেম থেকেই কিছু কুচিয়ে এগুলো ভাজির জন্য রেডি করব। যেহেতু সকালে আমার ঘরে পরোটা, রুটি, ভাজি এগুলো কিন্তু কম্পালসারি, এগুলো ছাড়া কিন্তু মনে হয় যেন সকালের নাস্তাটাই ওনাদের হয় না। তা আমি আবার ওনাদের মতো এত বড় লোক না, আমি যা পাই তাই মোটামুটি খাই। আমার আবার এত কিছু ভাই লাগে না, যেহেতু আমার কোনো কিছু নিজে করতে গেলে কষ্ট হয়, তো সে কারণে নিজের জন্য কষ্ট করব এটা আমার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু পরিবারের সকলের জন্য মোটামুটি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। নিজের কষ্ট হবে ভেবে তো আর তাদেরকে কষ্ট দিতে পারি না। আমার ভালো লাগে তাদের জন্য করতে, কিন্তু আমার জন্য করতে কেন জানি ভালো লাগে না, কেন কষ্ট করব। তো আমি যা পাই সবসময় তাই খাই আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমি মোটামুটি ভাজিটা বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন একটু পরোটার ডোটা করে নেব। পরোটার ডোটা করে নিয়ে সকালের নাস্তাটা মোটামুটি রেডি করে ফেলবো। আচ্ছা, যাই হোক, নাস্তা রেডি করতে থাকি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে থাকি। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক করেন নাই, প্লিজ একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে ভালোবাসার জন্য। কারণ আমি সত্যি কথা নিজে কখনো চিন্তা করি না যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের মতো এত ভালো ভালো আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেল পাবো, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করেন। আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু সত্যি আমি নিত্য নতুন আরেকটা ভিডিওর জন্য অনুপ্রাণিত হই। কারণ হচ্ছে কি জানেন, যখন আমি কমেন্টসগুলো পড়ি তখন আমার এত বেশি ভালো লাগে। আর আমি যখন ভাবি যে আজকে ভিডিও করব না বা ভিডিও দেব না, তখনই হঠাৎ মনে পড়ে যে হ্যাঁ, আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমার তো কিছু আপু ভাইয়ারা আছে যারা আমার জন্য বসে থাকে, হয়তো বা আমি একটা ভিডিও আপলোড দেব আর ওনারা তখনই আমার ওই ভিডিওটা টুপ করে দেখে ফেলবেন নোটিফিকেশন পেয়ে। তো আসলে সেই আশা থেকেই কিন্তু ভিডিও মেক করা। তো মাঝে মাঝে কিন্তু সত্যি ভিডিও করতেও কিন্তু ক্লান্ত হয়ে যাই, কারণ যখন আমরা স্বাভাবিক নিয়মে রান্নাবান্নার কাজগুলো করি তখন কিন্তু অন্যরকম একটা মন মানসিকতা থাকে, আর যখন ভিডিও করতে যাই তখন কিন্তু মন মানসিকতা আবার অন্যরকম হয়ে যায়। যাই হোক, আহামরি তো আর কিছু শেয়ার করি না, সংসারে যে কাজগুলো করি সেগুলো শেয়ার করি। আর এখানে হচ্ছে কি, সকালে আমার আবার হচ্ছে 2 রকমের নাস্তা তৈরি করতে হয়। 2 রকমের বলতে কি, পরোটা বানাতে হয়, রুটি বানাতে হয়। তো আপনাদের ভাইয়ার হচ্ছে কি, উনি সকালবেলায় রুটি খাবে, তো ওনার জন্য রুটি, ভাজি আর চা। আর আপনাদের ভাইয়ার যে ছেলে, আপনাদের আপুর যে ছেলে, তো ও আবার হচ্ছে কি সবার চাইতে বেশি বড় লোক, ও হচ্ছে কি রুটি খাবে না, ওর জন্য সকালবেলা পরোটা ভাজতে হয়। তো ও হচ্ছে পরোটা আর ভাজি খেতে পছন্দ করে, ডিমও একদম খেতে চায় না। ওর একটু পরোটা ভাজি হলে কিন্তু যথেষ্ট, মাঝে মাঝে ভাজি না হইলে একটু চিনি দিয়ে খেয়ে ফেলে আর কি। আর মেয়েটাও রুটি, ডিম হইলে কিন্তু ওর মোটামুটি সেরে যায়। তো এরকম করে আর কি ওদেরকে নাস্তাগুলো দিতে হয়। আর সবাই যে একসাথে এসে টেবিলে বসে খাবে এমনটা কিন্তু তারা একদমই করে না। তারা একজন একজন করে আসবে আর আমাকে একজন একজন করে নাস্তা তৈরি করে দিতে হবে। এটাই হচ্ছে আর কি সকালবেলার আমার সবচেয়ে বড় প্যারা, যেটাকে বলে আর কি কষ্টের। সকাল থেকে অনেকক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু কিচেনে নাস্তার জন্য সময় কাটিয়ে দিতে হয়। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি ওদেরকে সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এ পাকে মা গুঁড়িগুলো চেলে নিচ্ছে, কারণ যেহেতু আলহামদুলিল্লাহ কালকে থেকে কোরবানির ঈদ শুরু হয়ে যাবে। তো আমাদের তো
যারা আমরা কোরবান দিয়ে থাকি বা দিই না, সবাই কম বেশি একটা প্রস্তুতি নিই। তো আমরাও প্রস্তুতি হিসেবে এই সব সময় কিন্তু চালকে এভাবে গুঁড়ো করে রুটি খাওয়ার জন্য প্রস্তুত করে নিই আর কি। কারণ আমাদের ঘরের বেশিরভাগ মানুষেরই চালের রুটি একটু বেশি পছন্দ গরুর মাংস দিয়ে। কিন্তু আমার আব্বার আর আপনাদের ভাইয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ওনারা কিন্তু চালের গুঁড়ি রুটি খেতে চায় না, ওনারা আটার রুটিটা একটু বেশি পছন্দ করে, তাও আবার সেদ্ধ না, ওটাকে একটু মানে কাঁচা করে গোলা আর কি, ওভাবে গুলে ওটা ওনাদেরকে বানায় তারপর খাওয়াতে হয় এ আর কি। মানে ঝামেলা, যাই হোক তারপরও তো করার কিছু নেই, সবার পছন্দের বিষয়টাই আমাদের নারীদেরই মাথায় রাখতে হয়। আর এই পাকে আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো কম বেশি আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে দেওয়ার পরে যতটুকুই থাকুক না কেন সেটা তো ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে রাখার জন্য দেখা যায় কি পরবর্তীতে সহজে আর ফ্রিজটা পরিষ্কার করা হবে না। তা আমি সবসময় এই কাজটা করি যে ঈদের আগে ফ্রিজটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এতে করে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকটা বরফ যখন জমা হয়ে যায় তখন কিন্তু ফ্রিজের অনেক জায়গা মানে বরফ জুড়ে জায়গা নিয়ে নেয়। তো সে কারণে হচ্ছে কি একটু যখন পরিষ্কার করে নিই তখন কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি। যেগুলো খেতে পারবো সেগুলো মোটামুটি রেখেছি, আর যেগুলো খেতে পারবো না সেগুলো পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে দেব। শুধু শুধু ফ্রিজে রেখে তো কোনো লাভ নাই, তো এ আর কি। আর এদিকে আমার ভাইয়ে ওদের পছন্দের মানে কালকে কোরবানিকে ঘিরে ওরা গেঞ্জিতে মানে কিছু নাম লিখিয়েছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ হয়তো বা বাকিটা আপনারা ঈদের ব্লগে দেখতে পারবেন, যে ঈদ ব্লগে যেটা আছে তখন সেটা দেখতে পারবেন এই আর কি। অনেক শখ করে কিন্তু তারা এই গেঞ্জিগুলো অর্ডার করেছিল, সবাই কোরবানির দিন ঈদের দিন পরবে বলে এই আর কি। আর এখানে আমি হচ্ছে আরেকটা প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে পলি ব্যাগ। কারণ যেহেতু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতে হবে, তখন হাতের কাছে পলি ব্যাগ পাওয়াটা খুবই কঠিন। তো সে কারণে আমি এ কাজটাও সবসময় করে রাখি, পলি ব্যাগগুলো গুছিয়ে এক জায়গায় সুন্দর মতো রেখে দিই। এতে করে কিন্তু যখন যাকে যাই দিতে মন চায় তখন এই পলি ব্যাগে মেপে ভরে রাখি। আর পরবর্তীতে আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন পাড়া প্রতিবেশী সবাইকে এভাবে দেওয়া যায় এই আর কি। আর এখানে হচ্ছে কি আসলে ভাগ্যে যদি না থাকে, কিসমতে না থাকে, করার কিছু নাই। এত সুন্দর করে রান্নাগুলো করেছিলাম দুপুরে খাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে যখন আনতেছিল তখন ওর হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। সাথে আমার শখের একটা ঢাকনা ছিল, সেটাও ভেঙে ফেললো। তো তরকারিগুলো আর খাওয়া একদমই সম্ভব না, কারণ যেহেতু এখান থেকে একটা মাছও উঠিয়ে খাওয়া সম্ভব না। কারণ যেহেতু কাচের ঢাকনা, যদি কোনোভাবে কাচের একটা টুকরো যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তো সে কারণে সবগুলো তরকারি কিন্তু ফেলে দিলাম, আর ডাল আর ডিম ভেজে কোনো রকম ভাত আজকে দুপুরে খেয়ে নিলাম এই আর কি। আর বাবার বাড়ি থেকে কিছু গিফট পাঠিয়েছিল, তো এই আর কি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।